রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী। আন্তর্জাতিক রীতিনীতি মেনেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। জনগণের দাবির মুখে সরকার নথি স্বীকার করতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল সুইডেন। এবং শেখ আবু নাসের স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল এখন খুলনায়। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ইমাম হোসেন। এবারে বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার দুপুর 11:15টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিটি অফিসার শাহজাদি সুলতানা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভবনের 11 তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ভবনটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভি এবং দৈনিক পত্রিকা আমার দেশ, যমুনা অয়েল, এমএসআই, ইস্টার্ন কেবল শেয়ার অফিস, ড্যান্ডি ডাইং, ড্যান্ডি ফ্যাশন অ্যান্ড ফুড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা অফিস, ইসলামিক টিভি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফার ইস্ট ইসলামিক ইন্স্যুরেন্স, আরব বাংলাদেশ ব্যাংক, ইটালিয়ান ভিসা এজেন্ট, বাংলাদেশ ইস্পাত বিএসসিসির অফিস সহ আরও অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আমার দেশ পত্রিকার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয় সেজন্য বিএসইসি ভবনের সামনের এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে 2007 সালে 27 ফেব্রুয়ারি ভবনটি 6ষ্ঠ তলায় আগুন লাগে। এতে 3 জন নিহত হন, আহত হন শতাধিক ব্যক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1971 সালে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার চলছে। যুদ্ধে যারা বাংলাদেশের নারী পুরুষকে হত্যা করলো, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিল, তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মানবতা বিরোধীদের শাস্তি দিলে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের বিষয়ে ইউর উদ্বেগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রশ্ন তোলেন। সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গত 5 জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হয়েছে। নির্বাচনে বিএনপিকে আনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারা নির্বাচনে অংশ তো নেয়নি, বরং নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ ভোট দিয়ে 5 বছরের জন্য সরকার নির্বাচন করে। এর আগে কোনো সরকারই 5 বছর ক্ষমতায় থাকেনি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত টানা 5 বছর ক্ষমতায় থেকে আমরাই দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচার হলো, তাদের শাস্তি হলে ইউরোপিয়ান ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে। আমি আপনাদের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নকে জিজ্ঞাসা করি, তাদের এই উদ্বেগটা ছিল কোথায় যখন গাজায় ইসরায়েল ওই প্যালেস্টাইন শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে? তখন ইউরোপিয়ান ইউনিয়নের কোনো উদ্বেগ তো শুনি নাই। আমার দেশে মানবাধিকার সুরক্ষিত করতে হবে এবং সেটা করবার জন্য আমার দেশের আইনে যে বিধান আছে সেই বিধান অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার হবে, শাস্তি হবে। কিছু কিছু এই ধরনের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির হাতে থাকতে হবে, এটা থাকবে। যারা মনে করেন যেটা বাতিল করা বা সংশোধন করা বা লোক বিশেষে করা, এটা কিন্তু করা যায় না। বিনিয়োগ বাড়লেও দেশীয় বিনিয়োগের পরিমাণ বাড়ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর কারণ হিসেবে তিনি দেশের অনিশ্চয়তাকে দায়ী করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা বলেন। দেশীয় বিনিয়োগকারীরা কিসের জন্য অপেক্ষা করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমি জানি না। বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা বের করা খুব কঠিন। আইনের কিছু ফাঁকফোকর ছিল, এগুলো শুদ্ধ করার ব্যবস্থা করছি। IFC was established in order to encourage private investment, not full-time partners. তোমার facility produces 300 megawatt, সে আরও 100 megawatt এখানে ঢুকে দিল, তাহলে অ্যাকাউন্ট আর গোলমাল করে না, আলাদা অ্যাকাউন্টই থাকতে পারে। You better discuss with the private sector and with the industry.
এর আগে সকালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গেও মন্ত্রীর বৈঠক আলোচনায় প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদ্যুৎ, রেলওয়ে খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ার প্রতি আইএফসি জোর দিয়েছে। তারা বলেছে রেলে কোনো বেসরকারি বিনিয়োগ নেই, অথচ স্থাবর সম্পত্তি আছে যথেষ্ট। এসব সম্পত্তি রক্ষার দায়িত্ব বেসরকারি খাতে ছাড়া যায়। I can't say till I know the exact position. এই স্লো লোকাল ইনভেস্টমেন্টের কোনো জাস্টিফিকেশন আমি দেখি না। আমরা জানি সবাই যে মালয়েশিয়ায় হাউসিংয়ে যথেষ্ট ইনভেস্টমেন্ট হচ্ছে। ছুটির দিন ছাড়া রাজধানীতে সভা সমাবেশ ও মিছিল র্যালি বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে। শুক্রবার সকাল ৯টায় লায়ন ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে র্যালি ও শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। লায়ন সেবা মাসের র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করায় মন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানান। রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, সকল র্যালি ছুটির দিনে করার জন্য আহ্বান করছি। রাস্তা আটকে যদি সভা সমাবেশ হয় তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শোভাযাত্রার নেতৃত্ব দেন সংগঠনের জেলা গভর্নর লায়ন এম.কে. বাশার ও এএসএস রইস আহমেদ। প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা, সেবা মাস কমিটির সদস্য সচিব লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন। মন্ত্রী জানান, সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে 4টি স্থান ভাগ করে নেওয়া হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, যে কোনো সংগঠনের র্যালিটি ও মিছিল ছুটির দিন করতে হবে। যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে। যানজট আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। আমি হতাশ হচ্ছি না, আমি হাল ছাড়ছি না। সড়ক যোগাযোগ ব্যবস্থা 2014-15 আগামী বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হবে। জনগণের দাবির মুখে সরকার নথি স্বীকার করতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এতে প্রকারান্তে তিনি বিএনপির দাবি স্বীকার করে নিয়েছেন বলে মনে করেন ফখরুল। শুক্রবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সময়মতো একটি নির্বাচন হবে। এর অর্থ তিনি আমাদের দাবি প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন। জনগণের দাবির কাছে নথি স্বীকার করতে শুরু করেছেন। মানুষ একটি প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদদের ভাষা আমরা বুঝি। তিনি কি বোঝাতে চেয়েছেন সেটাও আমরা বুঝতে পেরেছি। ফখরুল জানান, নির্বাচন ও আন্দোলন দুটোরই প্রস্তুতি বিএনপির আছে। আমাদের যে দাবি, আমরা যে অবিলম্বে নির্বাচন চাচ্ছি, সেই দাবিটাকে প্রকারান্তরে তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে কোনো সময় একটা নির্বাচন হতে পারে, আগেও নিয়ে আসতে পারে। এটা আপনারা বুঝে নেবেন। জনগণের দাবির কাছে তিনি নথি স্বীকার করতে শুরু করেছেন। আমাদের নির্বাচনের প্রস্তুতি, আন্দোলনের প্রস্তুতি সবকিছুই আমাদের আছে এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেটা আমরা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর সম্পূর্ণ ব্যর্থ বলে আবারও দাবি করেছেন মির্জা ফখরুল। তার দাবি, সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেও কোনো সফলতার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মৃত্যুতে শোক না জানানোয় বিএনপিকে অকৃতজ্ঞ বলেছেন তার চতুর্থ ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল বলেন, আজমি গোলাম আজমের ছেলে। তিনি জামায়াতের সদস্য কিনা তা আমার জানা নেই। জামাত হচ্ছে বিএনপির আন্দোলনের শরিক। এখন পর্যন্ত জামাত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আজমির বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এ ব্যাপারে মন্তব্য করতে বিএনপি প্রস্তুত নয়। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে জামাতে ইসলাম তো আমরা দেখিনি যে এখন পর্যন্ত কোনো কমেন্ট করেছেন, এটা আমরা দেখিনি। আজমি সাহেবের কমেন্টকে আমরা এই মুহূর্তে কোনো মতেই আমরা সেটাকে আমাদের কগনিজেন্সে নেব না, কারণ এটা তার ব্যক্তিগত মতামত। কুমিল্লার শাসনগাছা থেকে চুরি হওয়া একটি বাস নাটোরের বনপাড়া থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গত 15ই মার্চ
2014 তারিখে কুমিল্লার শাসনগাছা থেকে চুরি হওয়া কুমিল্লা ট্রান্সপোর্ট বাসটি উদ্ধারে কুমিল্লা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আখন্দ ও শহীদুল ইসলামের নেতৃত্বে একটি দল দীর্ঘ তদন্ত শেষে বাসটির অবস্থান নিশ্চিত হয়। বুধবার বাসটিকে উদ্ধারে গোয়েন্দা পুলিশ কুষ্টিয়ায় যাত্রী সেজে নাটোরের বনপাড়া থেকে চালক সহ 4 জনকে আটক করে বাসটিকে উদ্ধার করে রাতে কুমিল্লা নিয়ে আসে। আটককৃতরা হলো মোহাম্মদ জাকিরুল ইসলাম, শাহাবুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল ও সরত আলীর। বাসটি উদ্ধার করায় পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাস মালিক সমিতি। কুমিল্লায় দীর্ঘদিন যাবৎ ইউনিলিভার সহ নামিদামি বিভিন্ন কোম্পানির মনোগ্রাম নকল করে সাবান, হুইল পাউডার, চানাচুর, তৈল, চিপস সহ বিভিন্ন সামগ্রী তৈরি ও বাজারজাত করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা ও ফারজানা জাহান উপমা কুমিল্লার ঝাগুরঝুলি সুপার শপ কোম্পানি এবং আড়াই ওরায় এম ফুড ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 50,000 টাকা করে 1 লাখ টাকা জরিমানা আদায় করেন এবং 2টি ফ্যাক্টরিকে সিলগালা করে দেন। এ সময় ইউনিলিভার কোম্পানির কর্মকর্তা ও বিএসটিআই এর কর্মকর্তা মোহাম্মদ মোস্তাক আহমেদ ও একেএম হানিফ উপস্থিত ছিলেন। এই যে বল সাবান করলেন, এরপরে ডেট দিলেন, এই যে B28 কি 25/10/14 ম্যানুফ্যাকচারিং ডেট, তার মানে এটা আপনি তৈরি করে প্যাকিং করবেন। আপনি যদি কথা বলেন যে আমি তৈরি করি নাই, এই প্যাকেটটা কি সাবান বানানোর জন্য তৈরি করেন নাই, স্বীকার করেন। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল সুইডেন। এই স্বীকৃতির পর ফিলিস্তিনকে তাদের সহায়তা বাড়ানো হচ্ছে বলে জানায় সুইডেনের দূতাবাস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত মাসে সুইডেনের নতুন প্রধানমন্ত্রী স্টেফান লোভিয়ান শপথ অনুষ্ঠানে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা দেওয়ার পর তা আনুষ্ঠানিক রূপ পেল। তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনকে 2টি আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কেবল 2 দেশের সংঘাতের অবসান সম্ভব। আন্তর্জাতিক আইন অনুসারে তাদের মধ্যে বোঝাপড়া হতেই হবে। 2 রাষ্ট্রের সমাধানের জন্য পারস্পরিক স্বীকৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা প্রয়োজন, আর সে কারণেই সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যারগট ভলস্ট্রম এক বিবৃতিতে বলেন, সুইডেন সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে আমরা স্থবির হয়ে পড়া শান্তি প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার করতে চাই। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুইডেনের এই পদক্ষেপ আরও অনেকে অনুসরণ করবে বলেও আশা প্রকাশ করেন ওয়ালস্ট্রম। ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও শৃঙ্খলা নিয়ে পাশাপাশি থাকতে পারে এমন একটি ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে সুইডেনের এই স্বীকৃতি বলে জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত পূর্ব ইউরোপ ও ভূমধ্যসাগরীয় 7 দেশ বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড ও রোমানিয়া এর আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। তবে ইউ গঠনের আগেই দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি এসেছিল। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। দ্বিতীয় টেস্টে খেলতে বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুরের প্রথম টেস্টে অতিথিদের 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। 2012 সালের নভেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়ায় শেখ আবু নাসের স্টেডিয়ামের সেই ম্যাচে 10 উইকেটে হেরেছিল বাংলাদেশ। 2 বছর পর আবার টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এই মাঠে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার হোটেল সোনারগাঁও থেকে রওনা করে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। বিমানে যশোরে পৌঁছায় সড়ক পথে খুলনায় পৌঁছায় দল দুটি। রাতে হোটেল সিটি ইনে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলকে ফুল দিয়ে বরণ করা হয়। শুক্রবার খুলনায় সকাল 10টায় জিম্বাবুয়ে ও বেলা 2টায় বাংলাদেশ অনুশীলন শুরু করবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী। আন্তর্জাতিক রীতিনীতি মেনেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। জনগণের দাবির মুখে সরকার নথি স্বীকার করতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল সুইডেন। এবং শেখ আবু নাসির স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল এখন খুলনায়। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।